Dear students, welcome to my video tutorial class. This is me, Mohammad Rabiul Islam, lecturer, Bakshiganj Government Kiamatullah College, Bakshiganj Jamalpur. Today's lesson is modifiers. Let us start our today's lesson. In the last class, we have learned about the primary concepts of modifiers and mainly we have known on pre-modifier. So today's class is especially modifier. Before entering into the main class, dear students, I am going to inform you about the primary concepts or the preview classes of modifiers. So let us know what is meant by modifier. Modifiers are words or a set of words that describe or provide additional information of other words in the sentence. It can be a single word, a clause, or a phrase. অর্থাৎ মডিফায়ার্স এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে ওই শব্দটিকে বিশেষায়িত করে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে এ এবং গুড মার্ক করা ভিন্ন কালারের ওয়ার্ড দুটি মডিফায়ার। এ হলো একটি ডিটারমিনার যা গুড বয় ফ্রেজ নাউন ফ্রেজটিকে মডিফাই করেছে। গুড একটি অ্যাডজেক্টিভ যা বয় নাউন এর পূর্বে বসে বয় নাউনকে মডিফাই করছে। চলো আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। The boy with the school bag is my brother. With the school bag, এই রেড কালার অংশটুকু দ্য বয় এর পরে বসে দ্য বয় নাউনটিকে মডিফাই করছে। তো সুতরাং এই অংশটুকু একটি মডিফায়ার। এই বক্তব্য থেকে এই দুটি বাক্যের উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে মডিফায়ার কত ধরনের হতে পারে। চলো আমরা এই পর্যায়ে আমরা দেখে নিই মডিফায়ার কত প্রকার। Modifiers are mainly two types and they are pre-modifier and post-modifier. Pre-modifier হলো ওই সমস্ত মডিফায়ার যাকে মডিফাই করবে ওই ওয়ার্ডের বা ফ্রেজের পূর্বে বসে মডিফাই করে। আর যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে মডিফাই করে সেই মডিফায়ার গুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার। আমরা গত ক্লাসে প্রি মডিফায়ার এর ডিটেইলস নিয়ে আলোচনা করেছি, তাই আজকের এই পর্যায়ে পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায়। কোন কোন ক্ষেত্রে পোস্ট মডিফায়ার ব্যবহার হয় এগুলো আমরা জেনে নিব। রুল 1, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা গত ক্লাসে জেনেছি অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখছি যে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহার হতে পারে। তো এর পূর্বে আমরা একটু জেনে নিই যে অ্যাডজেক্টিভ এর কাজ কি। অ্যাডজেক্টিভ
কি করে? অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, বিশেষায়িত করে। অ্যাডজেক্টিভ ও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। আমরা উদাহরণ লক্ষ্য করি। I found her mother sick। এখানে sick একটি অ্যাডজেক্টিভ এবং এটি মাদার নাউন এর পরে বসে মাদার এর প্রকৃতি বোঝাচ্ছে, মায়ের অবস্থা কেমন সেই প্রকৃতি নির্দেশ করছে। সুতরাং sick একটি অ্যাডজেক্টিভ এবং এটি মাদার নাউনের পরে বসেছে বিধায় এটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার জেনেছি। চলো আমরা আরেকটি উদাহরণ দেখে নিই অ্যাডজেক্টিভ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। উদাহরণ নাম্বার বি, পেস্টিসাইডস আর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। এখানে হার্মফুল একটি অ্যাডজেক্টিভ এবং এটি পেস্টিসাইডসকে মডিফাই করছে। পেস্টিসাইডস নাউন এবং এই পেস্টিসাইডস এর পরে বসেছে বিধায় হার্মফুল অ্যাডজেক্টিভটি একটি পোস্ট মডিফায়ার। আশা করি অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। রুল 2 জানবো, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। গত ক্লাসে জেনেছি অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। আজকে আমরা জানবো অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তো এর আগে আমরা জেনে নিই অ্যাডভার্বের কাজ কি। আর একটু স্মরণ করি, গত ক্লাসে যদিও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরও আবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মনে রাখতে হবে অ্যাডভার্ব সবসময় ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এদেরকে বিশেষায়িত করে। অ্যাডভার্ব ও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। আমরা এ পর্যায়ে উদাহরণ দেখে নিব। হি ওয়াকস স্লোলি, সে ধীরে হাঁটে। স্লোলি রেড মার্ক ওয়ার্ডটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানে ওয়াক ভার্বকে মডিফাই করছে। সে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? উত্তরে আসছে ধীরে হাঁটে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডভার্ব, উপযুক্ত অ্যাডভার্ব পাওয়ার সূত্র হলো ভার্বকে কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করতে হয় এবং প্রশ্ন করে উপযুক্ত যে ওয়ার্ডটি পাওয়া যায় সেটি হলো অ্যাডভার্ব। এভাবে তোমাদেরকে উপযুক্ত অ্যাডভার্ব বের করতে হবে। তার মানে স্লোলি এখানে অ্যাডভার্ব ওয়াক্স ভার্বকে মডিফাই করছে, ওয়াক্স ভার্বের পরে বসেছে বিধায় এখানে এই অ্যাডভার্বটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ দেখে নিই। উই মিট ইচ আদার অকেশনালি। আমরা মাঝে মাঝে একে অপরের সাথে সাক্ষাৎ করি। এখানে অকেশনালি হচ্ছে অ্যাডভার্ব এবং এই অকেশনালি অ্যাডভার্বটি মিট ভার্বকে মডিফাই করছে। আমরা মাঝে মাঝে একে অপরের সাথে দেখা করি। আমরা কখন দেখা করি? মাঝে মাঝে। তার মানে অকেশনালি একটা অ্যাডভার্ব এবং এই অকেশনালি অ্যাডভার্বটি মিট ভার্বকে মডিফাই করছে এবং মিট ভার্বের পরে বসে মডিফাই করছে বিধায় এখানে অ্যাডভার্বটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আশা করি রুল 2 বুঝতে পেরেছো। এবার আমরা জেনে নেব রুল 3, পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। গত ভিডিও টিউটোরিয়ালে পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকেও তোমাদের বোঝার সুবিধার্থে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। পার্টিসিপল কি আমরা একটু জেনে নিই। পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে এবং এটি একটি নন ফাইনাইট ভার্ব।
তোমরা জানো ভার্ব প্রধানত দু প্রকার, একটি হলো ফাইনাইট ভার্ব, অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের একটি প্রকার হলো পার্টিসিপল। সুতরাং আমরা পার্টিসিপল এর সম্পর্কে গত ক্লাসের মতো এবারও জেনে নেব যে পার্টিসিপল তিন ধরনের হয়ে থাকে এবং এরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহৃত হয়। চলো আমরা তিন প্রকারের পার্টিসিপল এর পোস্ট মডিফায়ারের ব্যবহার জেনে নিই। প্রথমে জেনে নেব প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা আগেই জেনেছো যে এটি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন I saw a girl singing, আমি গান গাচ্ছে এমন অবস্থায় একটি মেয়েকে দেখলাম। কি অবস্থায় দেখলাম? গান গাচ্ছে এমন অবস্থায়। সুতরাং সিঙ্গিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং গার্ল নাউন এর পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করেছে। অর্থাৎ এখানে সিঙ্গিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এর গঠন অনুযায়ী সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে এবং গার্ল নাউনকে মডিফাই করছে এবং পরে বসেছে বিধায় সিঙ্গিং এখানে গার্ল নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ দেখব, হি ফাউন্ড এ বয় সুইমিং ইন দ্য পন্ড, সে পুকুরে একটি বালককে সাঁতার কাটা অবস্থায় দেখতে পেল। কি অবস্থায় দেখতে পেল? একটি বালককে কি অবস্থায় দেখতে পেল? সাঁতার কাটা অবস্থায়। কাকে দেখতে পেল? সাঁতার কাটা রত একটি বালককে। তার মানে সাঁতার কাটা রত, সুইমিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং বয় নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জেনে নেব। পাস্ট পার্টিসিপল এটি ভার্বের পাস্ট V3 এর রূপ দিয়ে গঠিত হয় এবং অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহার হয়। যেমন দ্য চিকেন ওয়াজ রোস্টেড। এখানে একটু আমরা দেখে নিই। আমরা আগেই বলেছি এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 দিয়ে গঠিত হয়। এখানে রোস্ট ভার্বের V3 হলো রোস্ট, রোস্টেড। এখানে রোস্টেড নিয়ম অনুযায়ী V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসেছে এবং এই চিকেনের অবস্থা বোঝাচ্ছে যে মুরগিটি কেমন ছিল? রোস্টেড ছিল। সুতরাং এই রোস্টেড এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটি চিকেন নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এবং চিকেনকে মডিফাই করছে। চিকেন নাউন এর পরে বসে মডিফাই করছে বিধায় এখানে রোস্টেড পাস্ট পার্টিসিপলটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ দেখে নিব, দ্য পেন বট ফ্রম দ্য শপ ওয়াজ রিয়েলি নাইস। দোকানটি থেকে কেনা কলমটি আসলেই চমৎকার ছিল। খুব মজার ব্যাপার, দ্য পেন বট ফ্রম দ্য শপ। বট এখানে ভার্বের V3 হিসেবে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল। কিন্তু খুব মজার ব্যাপার যে এটি এখানে আসলে ফাইনাইট ভার্ব নয়। অনেকে ভুল করে ফাইনাইট ভার্ব হিসেবে মনে করতে পারো, কিন্তু আসলে এটা ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব। এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। কেন ফাইনাইট ভার্ব হলো এখানে ওয়াজ, তাহলে পাস্ট পার্টিসিপল এই ফর্মটি দ্য পেন নাউন এর পরে বসে এই নাউনটিকে মডিফাই করছে। অর্থাৎ কেমন কলম? কেনা কলম, ক্রয়কৃত কলম। যে কলমটি কেনা হয়েছে তাকেই বলা হচ্ছে
দ্য পেন বট, অর্থাৎ ক্রয়কৃত কলম। এখানে বট পাস্ট পার্টিসিপলটি দ্য পেন এর পরে বসে মডিফাই করছে বিধায়, এই নাউনটিকে মডিফাই করছে বিধায় এটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ রোস্টেড যেমন দ্য চিকেনের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করেছে, বট পাস্ট পার্টিসিপল ফর্মটিও দ্য পেন নাউনটির পরে বসে মডিফাই করছে। সুতরাং এখানে রোস্টেড এবং বট পাস্ট পার্টিসিপল দুটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জেনে নেব। গত ক্লাসে আমরা জেনেছি পারফেক্ট পার্টিসিপল এর গঠনটা, এবং এটি হলো হ্যাভিং প্লাস ভার্বের V3 দিয়ে গঠিত হয় এবং সেই সাথে প্রয়োজনীয় শব্দ দিয়ে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটি গঠিত হয়। এটি কোনো ক্লজের সাথে বসে উক্ত ক্লজটিকে মডিফাই করে এবং অ্যাডভার্বের কাজ করে। পারফেক্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে। আমরা এর পূর্বে জেনেছি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এই দুটি অ্যাডজেক্টিভের কাজ করে। পারফেক্ট পার্টিসিপল এখানে আমরা জানতে পারছি যে এটি অ্যাডভার্বের কাজ করে এবং ক্লজটিকে মডিফাই করে। সেই ক্লজের পূর্বেও বসতে পারে, আমরা গত ক্লাসে জেনেছি পূর্বে বসে মডিফাই করেছে, এবং যখন পূর্বে বসে মডিফাই করে তখন তাকে বলে প্রি মডিফায়ার, আর সেই ক্লজের পরে বসে যখন মডিফাই করবে তখন ওই মডিফায়ারকে বলা হবে পোস্ট মডিফায়ার। তো আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার দেখেছি গত ভিডিও টিউটোরিয়ালে। আজ আমরা পারফেক্ট পার্টিসিপলের পোস্ট মডিফায়ারের ব্যবহার জেনে নিব। উদাহরণ দেখি আমরা। He achieved A+ in the SSC. Having worked hard. কঠোর পরিশ্রম করার মধ্য দিয়ে সে এসএসসিতে A+ অর্জন করেছিল বা A+ পেয়েছিল। তাহলে এই হ্যাভিং ওয়ার্কড হার্ড আমরা পারফেক্ট পার্টিসিপলের গঠন অনুযায়ী এটা একটু লক্ষ্য করি। হ্যাভিং বসেছে, ভার্ব হলো ওয়ার্ক, ওয়ার্কের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এবং এখানে প্রয়োজনীয় শব্দ সেন্টেন্সের প্রকৃতি অনুযায়ী প্রয়োজনীয় শব্দ হার্ড বসেছে। হ্যাভিং ওয়ার্কড হার্ড এখানে পারফেক্ট পার্টিসিপল, এবং এটি হি অ্যাচিভড A+ in the SSC এই ক্লজের পরে বসে এই ক্লজটিকে মডিফাই করছে বিধায় এখানে এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটি পোস্ট মডিফায়ার হিসেবে হয়েছে। তো তোমাদের জানিয়ে রাখি, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটি সাধারণত এইচএসসি পর্যায়ে যে মডিফায়ার, এখানে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটি খুব কম আসে, কম ব্যবহার হয়। পার্টিসিপল ইউজ করতে বললে প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপলের কথা চিন্তা করবে, তারপর প্রেজেন্ট পার্টিসিপল যদি না ব্যবহার হয় সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের ব্যবহার করবে। পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার ইন্টারমিডিয়েটের ব্যবহার হয় না বললেই চলে। তারপরেও তোমাদের জানার জন্য এখানে আলোচনা করেছি। Rule 4. Relative clause as post modifier. পোস্ট মডিফায়ার হিসেবে রিলেটিভ ক্লজ কিভাবে ব্যবহার হয়? প্রথমে আমাদেরকে জানতে হবে রিলেটিভ ক্লজ কি। রিলেটিভ প্রনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্বের সাথে ভার্ব এবং প্রয়োজনীয় শব্দ বসিয়ে যে ক্লজ গঠিত হয় তাকে রিলেটিভ ক্লজ বলে। আবার বলছি, রিলেটিভ প্রনাউন অথবা অ্যাডভার্বের সাথে ভার্ব এবং প্রয়োজনীয় শব্দ বসিয়ে যে ক্লজ গঠিত হয় তাকে রিলেটিভ ক্লজ বলে। এই রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এটা প্রি মডিফায়ার হিসেবে তেমন ব্যবহার নেই, এটা মূলত পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। আমরা উদাহরণ দেখে নিব, তাহলেই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবে।
অর্ণব ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। এখানে হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অংশটি হলো একটি রিলেটিভ ক্লজ, যেখানে সাবজেক্ট হু। তোমরা জানো যে ক্লজ এর জন্য সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে এবং প্রয়োজনীয় শব্দ লাগবে। তো ক্লজের সূত্র অনুযায়ী এখানে সাবজেক্ট হলো হু, ফাইনাইট ভার্ব ইজ এবং প্রয়োজনীয় শব্দ রয়েছে সো। হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এই অংশটুকু একটি ক্লজ, প্রথমে আমরা জেনে নিলাম। এবার এটি রিলেটিভ ক্লজ কিনা আমরা সূত্র অনুযায়ী দেখে নিই। আমরা উপরে উল্লেখ করেছি রিলেটিভ প্রনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্বের সাথে ভার্ব এবং প্রয়োজনীয় শব্দ বসেই কিন্তু রিলেটিভ ক্লজ গঠিত হয়। এখানে হু একটি রিলেটিভ প্রনাউন, সূত্র অনুযায়ী রিলেটিভ প্রনাউন বসেছে এবং ভার্ব ইজ বসেছে এবং প্রয়োজনীয় শব্দ বসে রিলেটিভ ক্লজটি গঠিত হয়েছে। সুতরাং আমরা জেনে নিলাম হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অংশটুকু রিলেটিভ ক্লজ। এবার এই রিলেটিভ ক্লজটি ফ্রেন্ড নাউনটিকে মডিফাই করছে। ফ্রেন্ড নাউনটিকে মডিফাই করছে যে অর্ণব আমার বন্ধু অর্ণবকে মডিফাই করছে, আমার বন্ধু অর্ণবকে মডিফাই করছে এই অংশটুকু হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আমার অর্ণব ইজ মাই ফ্রেন্ড, অর্ণব আমার বন্ধু যে খুবই পরিশ্রমী। তার মানে অর্ণব কেমন, আমার বন্ধু অর্ণব কেমন, সে খুব পরিশ্রমী। হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এই ক্লজটি অর্ণব নাউনকে মডিফাই করছে। অর্ণব এর কমপ্লিমেন্ট হলো মাই ফ্রেন্ড, এখানে অর্ণব যা মাই ফ্রেন্ডও তা। সুতরাং এই অংশটুকুর পরে বসে মডিফাই করছে বিধায় এই রিলেটিভ ক্লজটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। তোমাদেরকে পূর্বেই বলেছি রিলেটিভ ক্লজ প্রধানত পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, এর প্রি মডিফায়ারের ব্যবহার নাই বললেই চলে। আশা করি রিলেটিভ ক্লজ বুঝতে পেরেছ। আরেকটি উদাহরণ আমরা দেব, এতে করে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ইট ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এর পূর্বের বাক্যে আমরা হু দেখেছি, হু একটি রিলেটিভ প্রনাউন, হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব। এই জন্য আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইট ইজ দ্য প্লেস, দ্য প্লেস এর পরিবর্তেই হোয়ার বসেছে এবং যেহেতু এটা জায়গা এই জন্য এটা রিলেটিভ অ্যাডভার্ব। ইট ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম। তার মানে এই দ্য প্লেস নাউনটিকে মডিফাই করছে হোয়ার আই ওয়াজ বর্ন এই ক্লজটি। এটি একটি রিলেটিভ ক্লজ এবং এটা গঠিত হয়েছে রিলেটিভ অ্যাডভার্ব এবং সাবজেক্ট ভার্ব এই অংশটুকু মিলে। সুতরাং ইট ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এখানে হোয়ার আই ওয়াজ বর্ন অংশটুকু দ্য প্লেসের পরে বসে মডিফাই করছে বিধায় এখানে এই ক্লজটি পোস্ট মডিফায়ারের কাজ করছে। এবার আমরা রুল 5 দেখে নেব, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কি প্রথমে আমরা জেনে নিই। অ্যাপোজিটিভ কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে ওই নাউনকে আরো স্পষ্ট করে, এটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ অ্যাপোজিটিভ এর প্রি মডিফায়ারের ব্যবহার নেই, এটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় এবং নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং ওই অতিরিক্ত তথ্য দিয়ে ওই নাউনটিকে স্পষ্টীকরণ করে। তার মানে অ্যাপোজিটিভ হলো আসলে আমরা বলতে পারি নাউনের অতিরিক্ত পরিচয়, নাউনটিকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে। যে অংশটুকু অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হবে
সেটি নাউনকে বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে, স্পষ্টীকরণ করবে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, নাউনের পরিচয় নির্ধারণ করবে। আমরা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। কাজী নজরুল ইসলাম, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, ইজ নোন টু অল। খুব মজার ব্যাপার, কাজী নজরুল ইসলাম এই অংশটুকু একজন ব্যক্তির নাম, তোমরা সবাই জানো, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিদ্রোহী কবি হিসেবে যিনি পরিচিত, কাজী নজরুল ইসলাম, আমরা সবাই তাকে চিনি। এবার এই কাজী নজরুল ইসলাম নাউনটি এর পরে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি। দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এর অর্থ হলো বাংলাদেশের জাতীয় কবি। তার মানে হলো এই কাজী নজরুল ইসলাম এই অংশটুকু এর এই নাউনটিকে মডিফাই করার জন্য আরো অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। কাজী নজরুল ইসলাম এর পরিচয় নির্ধারণ করছে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ অংশটুকু। সুতরাং এই ব্ল্যাক মার্ক অংশটুকুই হলো আসলে অ্যাপোজিটিভ, যা কাজী নজরুল ইসলামকে ব্যাখ্যা করছে। কাজী নজরুল ইসলাম কে, তার পরিচয় কি, তার বিশ্লেষণ করলে আমরা এই অংশটুকু যদি বাংলা বলি, তাহলে এই অংশটুকু কাজী নজরুল ইসলামকে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, কাজী নজরুল ইসলামের পরিচয় দিচ্ছে যে উনি কে, উনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। এবং তাহলে এই দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ অংশটুকু হলো কাজী নজরুল ইসলাম নাউনটির অ্যাপোজিটিভ। আশা করি বুঝতে পেরেছ বিষয়টি। কাজী নজরুল ইসলাম, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, ইজ নোন টু অল। কাজী নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের জাতীয় কবি, তিনি সবার কাছেই পরিচিত। তাহলে আমরা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অ্যাপোজিটিভ কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এই অংশটুকু কাজী নজরুল ইসলাম নাউন এর ব্যাখ্যা প্রদান করছে, কাজী নজরুল ইসলামের অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে কাজী নজরুল ইসলামের পরিচয় দিচ্ছে। এই জন্য দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এই অংশটুকু হলো কাজী নজরুল ইসলাম নাউনটির অ্যাপোজিটিভ, এবং এটি এই নাউনটিকে মডিফাই করছে বিধায় এটি একটি মডিফায়ার, এবং কাজী নজরুল ইসলাম নাউনটি এর পরে বসে মডিফাই করছে বিধায় এই অ্যাপোজিটিভটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ অ্যাপোজিটিভ আসলে সবসময় নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে মডিফাই করে। আশা করি বুঝতে পেরেছ। একটি লক্ষণীয় বিষয় হলো অ্যাপোজিটিভ এর আগে এবং পরে অবশ্যই কমা বসাতে হবে। দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এই অংশটুকু হলো অ্যাপোজিটিভ, এবং এর আগে একটি কমা বসেছে এবং এই অ্যাপোজিটিভের পরে একটি কমা বসেছে। এটি খুবই লক্ষণীয় একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অ্যাপোজিটিভ সম্পর্কে ধারণা লাভ করেছ। রুল 6, ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্বের একটি প্রকার, যা ভার্বের বেস ফর্মের আগে টু বসিয়ে গঠন করা হয়। এটিও পোস্ট মডিফায়ারের কাজ করে। যেমন I went to meet with them। টু মিট অংশটুকু একটি ইনফিনিটিভ। ইনফিনিটিভের গঠন হলো টু প্লাস ভার্বের V1। টু একটি প্রিপোজিশনের পর ভার্বের
বেস ফর্ম বসে ইনফিনিটিভ গঠিত হয়। এবং তোমাদের জানিয়ে রাখি, ইনফিনিটিভ পার্টিসিপলের মতো একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে ইনফিনিটিভ আমরা কিভাবে পাবো একটু লক্ষ্য করো। I went there to meet with them. তাদের সাথে সাক্ষাৎ করতে আমি সেখানে গিয়েছিলাম। সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এখানে ভার্বকে কি করতে বা কি করার জন্য দ্বারা প্রশ্ন করলে আমরা অনায়াসেই ইনফিনিটিভের ভার্ব পাবো। এখানেও তাই হয়েছে। I went there to meet with them. কি করতে গিয়েছিলাম? তাদের সাথে আমি কি করতে গিয়েছিলাম? দেখা করতে গিয়েছিলাম। দেখা করতে, টু মিট এই অংশটুকু গঠন অনুযায়ী ইনফিনিটিভ এবং এটি ওয়েন্ট ভার্বকে মডিফাই করছে। ওয়েন্ট ভার্বের পরে বসে মডিফাই করছে বিধায় এই ইনফিনিটিভটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ দেখে নিব। দে কেম টু দ্য কলেজ টু অ্যাটেন্ড ক্লাসেস। তারা ক্লাসে অংশগ্রহণ করতে কলেজে এসেছিল। তারা কি করতে কলেজে এসেছিল বা কি করার জন্য কলেজে এসেছিল? উত্তরে আসছে ক্লাসে অংশগ্রহণ করতে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে এসেছিল। সুতরাং একইভাবে গঠন অনুযায়ী টু অ্যাটেন্ড অংশটুকু হলো ইনফিনিটিভ এবং এই ইনফিনিটিভটি কেম ভার্বকে মডিফাই করছে, কেম ভার্বের পরে বসে মডিফাই করছে বিধায় এটি পোস্ট মডিফায়ার হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আবারও বলছি, ইনফিনিটিভ ভার্বকে মডিফাই করে এবং এটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। রুল 7, প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপজিশনাল ফ্রেজ কি প্রথমে আমরা একটু জেনে নেব। প্রিপজিশনের সাথে নাউন অথবা নাউন ফ্রেজ একত্রে বসে প্রিপজিশনাল ফ্রেজ গঠিত হয়। এটি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে এবং পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ যে ফ্রেজটি প্রিপজিশনের সাথে অন্যান্য প্রয়োজনীয় শব্দ নিয়ে গঠিত হয় ওই ফ্রেজটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। প্রাসঙ্গিক একটি বিষয় জেনে রাখি যে এর পূর্বে আমরা জানলাম ক্লজ, এখানে জানছি ফ্রেজ। ক্লজের সংজ্ঞায় আমরা জেনেছি যেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ। এটি বাক্যে বসে বাক্যকে দীর্ঘায়িত করে বাক্যের অর্থ প্রকাশে সহযোগিতা করে। ফ্রেজগুলো, ফ্রেজ বিভিন্ন ধরনের আছে। নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। এখানে আমরা জানছি প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে। আবার বলছি, প্রিপজিশনাল ফ্রেজ গঠিত হয় প্রিপজিশন প্লাস প্রয়োজনীয় শব্দ দ্বারা। উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ারলি বোঝা যাবে। The genie from the brass lamp granted 3 wishes. From the brass lamp গঠন অনুযায়ী ফ্রম একটি প্রিপজিশন, এর সাথে আমরা বলেছি নাউন বা নাউন ফ্রেজ বসে। এখানে নাউন ফ্রেজ বসেছে। দ্য ব্রাশ ল্যাম্প এই অংশটুকু নাউন ফ্রেজ। সুতরাং এই প্রিপজিশনাল ফ্রেজটি দ্য জিনি নাউনকে মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে আমরা লক্ষ্য করি যে কেমন জিনি, জিনি অর্থ দত্ত, অর্থাৎ কেমন দত্ত,
এটাকে নির্দেশ করছে। দ্য জিনি ফ্রম দ্য ব্রাশড ল্যাম্প, অর্থাৎ ব্রাশড ল্যাম্প থেকে, ব্রাশড ল্যাম্প ঘষার মধ্য দিয়ে যে জিনি বের হয় তাকে বলা হচ্ছে দ্য জিনি ফ্রম দ্য ব্রাশড ল্যাম্প। অর্থাৎ ফ্রম দ্য ব্রাশড ল্যাম্প এই প্রিপোজিশনাল ফ্রেজটি দ্য জিনি নাউনকে মডিফাই করছে। সুতরাং এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটি দ্য জিনি নাউনকে মডিফাই করছে এবং পরে বসে মডিফাই করছে বিধায় এটি একটি পোস্ট মডিফায়ার। আরেকটি উদাহরণ দেখে নিব। আই লিভ নিয়ার দ্য স্টেডিয়াম। আমি স্টেডিয়ামের নিকটে বাস করি। আমি কোথায় বাস করি? স্টেডিয়ামের নিকটে। তোমাদেরকে আগেই বলেছি যে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল অংশটুকু ভার্বকে মডিফাই করে। এখানে নিয়ার দ্য স্টেডিয়াম এই অংশটুকু একটি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে এটি অ্যাডভার্বের কাজ করছে, কেননা ভার্ব লিভকে মডিফাই করছে। কোথায় বাস করি? স্টেডিয়ামের নিকটে। সুতরাং এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটি অ্যাডভার্বের কাজ করে। আমরা পূর্বেই বলেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, আবার অ্যাডভার্বেরও কাজ করতে পারে। এই জায়গায় নাউনকে মডিফাই করছে, এই জন্য এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এই দ্বিতীয় বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজটি ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটি অ্যাডভার্বের কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, থ্যাংকস টু অল। আল্লাহ হাফেজ।